প্রথম প্রশ্ন, the number of waves in the fourth Bohr orbit of hydrogen. The number of waves in the fourth, এটাও এফটা পড়েন ল্যাপটপের, এফ এর কি ঠিকঠাক নেই, যাই হোক, the number of waves in the fourth Bohr orbit of hydrogen. হাইড্রোজেনের ফোর্থ বোর অরবিটে কটা ওয়েভ তৈরি হবে। এখন এটার অ্যান্সার আমরা এমসিকিউ করার জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি করতে চাই, এটা অ্যান্সার 4 হবে, মানে যত নম্বর অরবিট ততগুলো ওয়েভ তৈরি হবে। এটা বেরোচ্ছে কিভাবে, এটার ক্যালকুলেশনটা কি, এটা যদি দেখতে হয়, অ্যাকচুয়ালি আমি ধরলাম যে বোর রেডিয়াসটা আর যদি হয়, তাহলে সার্কামফারেন্স বা পরিধিটা হবে 2 পাই আর। একটা ওয়েভের ওয়েভলেন্থ যদি ল্যামডা হয়, তাহলে নাম্বার অফ ওয়েভস ইন দ্যাট অরবিট ইজ ইকুয়াল টু 2 পাই আর বাই ল্যামডা। Again, lambda is equal to h by mv. এটা আবার পেয়ে যাচ্ছি আমরা ডি ব্রগলি ইকুয়েশন থেকে। That means 2 pi r by h by mv, that means mv এখানে হবে, is equal to 2 pi into mvr by h. বোরের থিওরি থেকে কি পাচ্ছি আমরা, mvr is equal to nh by 2 pi. n is the principal quantum number, এটা হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে এখানে যদি এটা অ্যাপ্লাই করি, 2 pi by h into nh by 2 pi, তাহলে অ্যানসারটা আসছে n। তার মানে n এর অরবিটে নাম্বার অফ ওয়েভ ইজ ইকুয়াল টু n। সো ক্যালকুলেশনটা আমরা বুঝে নিলাম, কিন্তু শর্টকাটে আমরা অ্যানসারটা মনে রাখবো, বোর অরবিট যত নম্বর বোর অরবিট ততগুলো ওয়েভ সৃষ্টি হবে। পরের কোশ্চেনটা দেখি, the ratio of frequency of revolution in the second excited state of helium plus. Helium plus এর second excited state আর second state of hydrogen atom, it's the frequency of revolution. Actually যত রেডিয়াসটা বড় হবে তত ফ্রিকোয়েন্সিটা কমবে, মানে পার সেকেন্ডে ইলেকট্রন কতবার ঘুরছে কোন একটা অরবিটে। অ্যাকচুয়ালি সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে হচ্ছে থার্ড অরবিট। ইলেকট্রন ফার্স্ট অরবিটে আছে, ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে হলো সেকেন্ড অরবিট, মানে হলো সেকেন্ড অরবিট। সেকেন্ড এক্সাইটেড স্টেট হলো থার্ড অরবিট। অ্যাকর্ডিংলি থার্ড এক্সাইটেড স্টেট হবে ফোর্থ অরবিট, আর এখানে হাইড্রোজেনটা বলেছে। সেই ফ্রিকোয়েন্সিটা আমরা যদি n ধরে নিই, n ধরাটা ঠিক হবে না, কারণ এটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সঙ্গে সেম হবে, ধরো x নিও ধরা যেতে পারে, আমি x ধরলাম। ফ্রিকোয়েন্সি যদি x ধরে নিই, তাহলে x ভ্যালু ইজ অ্যাজ
ZA স্কয়ার বাই N কিউব। এই ডেরিভেশনটা ইজিলি করা যেতে পারে যে 1 সেকেন্ডে যতবার ঘুরছে সেটা যদি x বার হয়, রেডিয়াস যদি r হয় তাহলে পরিধি হবে 2 পাই r, মানে সার্কামফারেন্স 2 পাই r। 2 পাই r x টা হচ্ছে ভেলোসিটি, 2 পাই r is equal to v, v is equal to 2 pi z square by n, r is equal to n square h square by 4 pi square n z square। ওই ইকুয়েশন গুলো বসালে এই রিলেশনটা আসবে, বাকি সব কনস্ট্যান্ট। তাহলে আমি হিলিয়াম প্লাসের x অফ হিলিয়াম প্লাস এটা কত হবে, ভ্যারিজ অ্যাজ হিলিয়ামের জেটা 2 মানে z স্কয়ার মানে 4, থার্ড মানে থার্ড অরবিট nটা 3 তার মানে 27, and x of hydrogen varies as হবে 1 square মানে 1 by second মানে 2 cube মানে 8, that is x of He plus by x of H is equal to হবে 4 by 27 by 1 by 8, that means 32 by 27, and option A is correct. I think you got it. করতে হবে এরকম প্রবলেম গুলো, সামনে পরীক্ষা, WBJEE হয়ে গেছে, নিট আসছে, JEE মেন আসছে, অ্যাডভান্স আসছে। Third question, an organic compound contains 4% sulfur, its minimum molecular mass কি হবে? 4% সালফার মানে সালফার যদি মিনিমাম একটা থাকে, মিনিমাম মলিকুলার মাসের কথা বলেছে তার কারণ মিনিমাম একটা যদি সালফার থাকে 4% এর অর্থ হলো যদি সালফার 4 গ্রাম সালফার থাকলে মলিকুলার মাস হবে 100। তাহলে একটা সালফারের অ্যাটমিক মাস কত, 32। তো 32 থাকলে কত হবে, 800। তাহলে মিনিমাম মলিকুলার মাস হবে 800। ভেরি সিম্পল, করো, আমার থেকে ফাস্ট করতে হবে এগুলো। তবে আমার এগুলো শেখানো সার্থকতা। The normality of 0.3 m phosphorus, এগুলো সংক্রান্ত যদি কোনো প্রবলেম, মানে আমি যেগুলো বলছি এই সংক্রান্ত যদি কোনো ডাউট থাকে প্লিজ রাইট ইন দ্য কমেন্ট বক্স। The normality of 0.3 m phosphorus acid is, নরমালিটি চেয়েছে, মোলারিটি দেওয়া আছে 0.3 m। আমি একটা কথা সবসময় বলি, মনে রাখবে, নরমালিটির ভ্যালুটা মোলারিটি থেকে বেশি হয়। এখন নরমালিটি আর মোলারিটির মধ্যে যে রিলেশনটা সেটা হচ্ছে নরমালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি into n factor। Normality is equal to molarity into n factor। ফসফরাস অ্যাসিডের যদি স্ট্রাকচারটা আমরা আঁকি দেখতে পাবো, এটা হচ্ছে ফসফরাস অ্যাসিডের স্ট্রাকচার। স্ট্রাকচার দিয়ে কি দেখতে পাচ্ছি, দুটো অ্যাক্টিভ হাইড্রোজেন আছে, তাই তো নাকি? দুটো অ্যাক্টিভ হাইড্রোজেন আছে, তো তিনটে হাইড্রোজেন মানে তিনটে অ্যাক্টিভ হাইড্রোজেন নয়,
যেগুলো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে যুক্ত আছে সেগুলোকে আমাদের কাউন্ট করতে হবে। আমাদেরকে দেখতে হবে যেগুলো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে আছে সেগুলোকে আমাদেরকে কাউন্ট করতে হবে। অনেক সময় আমরা ভুল করে ফেলি, হাইড্রোজেন 3টে আছে তো অ্যাক্টিভ হাইড্রোজেন 3টে হবে, এতদিন পড়ার পরও। ক্লাস 9-10 এ এগুলো শিখিয়ে দেওয়া হয়। যাই হোক, এর ইন ফ্যাক্টর তার মানে এর এই অ্যাসিডটার বেসিসিটি হলো 2, তাহলে বেসিসিটি 2 হলে মানে replaceable hydrogen number of hydrogen 2, so n factor for this acid is 2, এই অ্যাসিডটার n factor 2। তো কি হবে এবার, মোলারিটি 0.3, n factor 2, নরমালিটি হবে 0.6। আমি ক্যালকুলেশনটা করছি, ক্যালকুলেশনটা করার কোনো প্রয়োজন নেই যখন আমরা ডাইরেক্টলি করব এগুলো, যখন এমসিকিউটাকে সলভ করব। শিখে তো নিলাম, যারা পারবে না তাদের জন্য এটা দেখিয়ে দিলাম, অ্যাকচুয়ালি এটা আমাদের করার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। এইরকম একটা অ্যাসিড বোরিক অ্যাসিড H3BO3, এটা কিন্তু n factor 1, this is not a protic acid, boric acid is not a protic acid, boric acid is never a protic acid, okay? Why is it not a boric acid? Boric acid is not a boric acid, why? Because এটা আমি রিলেটেড কোশ্চেন বলছি, boric acid নয়, because when it is dissolved in water it forms BOH4 minus ion and 1 mole of H plus ion is produced. এই H plus এর যেটা তৈরি হচ্ছে সেটা boric acid থেকে তৈরি হচ্ছে না, কিন্তু boric acid is reacting with H2O and H plus of H2O is getting liberated. তাই boric acid কোনো H plus ওখান থেকে রিলিজ করছে না ওই কম্পাউন্ড থেকে। তাই এর n factor 1, বেসিসিটি 1, n factor 1, এবং মনে রাখতে হবে বোরিক অ্যাসিডটাকে আমরা অ্যাসিড বললেও ওই অ্যাসিডটা থেকে কিছু বেরোয় না, এটা অ্যাকচুয়ালি লুইস অ্যাসিডের মতো কাজ করে, ওই অ্যাসিডটা থেকে H প্লাসটা বের হচ্ছে। Clear? I think it is clear. Fifth question, very popular question. For the reaction Br2 in alkaline medium getting reduced to Br minus and getting oxidized to bromate BrO3 minus, what is the equivalent mass of Br2? আগে একটু বলি এটা disproportionation reaction. What is the oxidation state of Br2? It is 0. That of Br minus is -1. BrO3 minus and Br এর oxidation number +5. This reaction is an example of disproportionation reaction. disproportionation reaction মানে একটা এলিমেন্টেরই অক্সিডেশনও হবে রিডাকশনও হবে। তো এই ক্ষেত্রে মলিকুলার মাস দেওয়া আছে m, আমরা কিভাবে এটার ইকুইভ্যালেন্ট মাস বের করব Br2 এর?
m by change in oxidation number 0 থেকে 1 কত চেঞ্জ হয়েছে দেখে মনে হচ্ছে এক, কিন্তু দুটো অ্যাটম আছে এজন্য 2 ইউনিট ডিক্রিজ করেছে। আর 0 থেকে 5 মানে 10 ইউনিটস এর ইনক্রিজ হয়েছে। 0 থেকে 5 মানে 5 ইউনিট, Br2 মানে দুটো অ্যাটমের জন্য 10 ইউনিটস। তাহলে m বাই n1 মানে m বাই 2 প্লাস m বাই n2 মানে m বাই 10 is equal to কত হবে এটা, m টা কত 2 ইনটু, যদি আমি অ্যাকচুয়ালি আমি অ্যানসার পেয়ে গেছি, যদি আমাকে নিউমেরিক্যাল ভ্যালুটা বের করতে বলে তাহলে আমরা কি করব, 2 ইনটু 80 বাই 2 প্লাস 2 ইনটু 80 বাই 10 is equal to 96। এটা আমি এক্সট্রা করে দিলাম, এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ফর্মুলা থেকে বের করে m বাই n1 প্লাস m বাই n2। এরকম নিউমেরিক্যাল প্রবলেম যদি ডাইরেক্ট এইরকম ভ্যালু বের করতে দেয়, আমরা n ফ্যাক্টরটাকে মাথায় রাখবো। n1 n2 by n1 plus n2। ক্যালকুলেট করে দেখো ওটাই আসছে। এটাকে যদি ক্যালকুলেট করি m into n1 plus n2 by n1 n2 আসছে তো, that means আমরা এইভাবে লিখতে পারি m by n factor n1 n2 by n1 plus n2। তাহলে n ফ্যাক্টরটা কি আসছে, m by n factor, m ফ্যাক্টরটা আসছে n1 n2 by n1 plus n2। I think you got it। অসুবিধা হলে কমেন্ট বক্সে লেখো, আমি এক্ষুনি অ্যান্সার দিয়ে দেবো, এখানে কোশ্চেনটা ইনকমপ্লিট, এর ইকুইভ্যালেন্ট মাস বের করতে বলেছে। এটার ইকুইভ্যালেন্ট মাস বের করতে হবে, রাইট? এটা তো একটা সল্ট, K2SO4। আমরা জানি সল্টের ক্ষেত্রে n ফ্যাক্টরটা কি হয়, সল্টের n ফ্যাক্টর হচ্ছে নাম্বার অফ ক্যাটায়ন into its valency, or you can use anion also, number of anion into its valency। ওকে, আমি ক্যাটায়ন বলেই করছি। এখানে 2k প্লাস তৈরি হচ্ছে আর অ্যালুমিনিয়াম তৈরি 2Al3+। সো এখানে নাম্বার অফ ক্যাটায়ন 2 into its valency 1, এখানে কত আসছে, নাম্বার অফ ক্যাটায়ন 2 into its valency 3, that means 8। therefore equivalent mass হবে m by 8, where m is the molecular mass of this compound given, this is alum। এটা একটা নতুন ধরনের কোয়েশ্চেন, অনেক সময় অনেকের কনফিউশন থাকে যেটা বের করব আমরা কিভাবে। সো সেটা হলো the radial probability is the probability of finding electrons in a small spherical cell around the nucleus at a particular distance r। নিউক্লিয়াসের রেডিয়াল প্রবাবিলিটি কি,
নিউক্লিয়াস থেকে r ডিসটেন্সে একটা স্ফেরিক্যাল সেলের মধ্যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি, হেন্স রেডিয়াল প্রবাবিলিটি কত? হোয়াট ইজ দ্য রেডিয়াল প্রবাবিলিটি? অ্যাকচুয়ালি যারা ক্যালকুলেশনটা শিখেছো তারা জানো অ্যানসার ইজ a 4 pi r square dr psi square। ব্যাপারটা কি করে বের করা যাবে একটু দেখিয়ে দিই। এটা অ্যাকচুয়ালি মাথায় রাখতে হবে, পরীক্ষার হলে বসে ওই টাইমের মধ্যে এটা ক্যালকুলেট করার কোনো দরকার নেই, অনেক টাইম কনজিউমিং। সো আমাদেরকে এটা দ্রুত করে ফেলতে হবে, তাই আমাদেরকে এটা মাথায় রেখে দিতে হবে। কিন্তু কিভাবে আসছে জানলে ব্যাপারটা মনে রাখা অনেকটা সহজ। এটা যদি নিউক্লিয়াস হয়, r ডিসটেন্সে যদি এটা যদি r ডিসটেন্স হয়, সেখানে আমার একটা স্মল একটা সেল আমি আনলাম, স্ফেরিক্যাল সেল। একটা স্মল স্ফেরিক্যাল সেল আনলাম, এটা dr। তাহলে এখান থেকে ডিসটেন্স r, আর এখান থেকে এই ডিসটেন্সটা হলো r প্লাস dr। মানে এই রেঞ্জের মধ্যে ওই যে মাঝখানে যে ডট ডট করে দিচ্ছি আমি, এই রেঞ্জে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি বার করতে হবে। তাহলে psi square is called probability density, that means probability by volume। d is equal to m by v, simple density is equal to mass by volume, and probability density must be equal to probability by volume। যে ভলিউমে আমি ইলেকট্রনটা থাকার প্রবাবিলিটি বের করছি, তার ওই ড্যাশ দেওয়া লাইনটা যে অংশটা ভলিউমটা বের করতে হবে। ওটার ভলিউম কত? ভেরি সিম্পল, 4/3 পাই r প্লাস dr এর হোল কিউব মাইনাস 4/3 পাই r কিউব। এটাকে ক্যালকুলেট করলে আসবে 4/3 পাই r কিউব প্লাস 3r স্কয়ার dr প্লাস 3r dr স্কয়ার প্লাস dr। dr, d and r আলাদা নয়, dr is the smallest distance, minus 4/3 pi r। সো এটাকে যদি ক্যালকুলেট করি 4/3 pi r কিউব তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তারপর এটা আসছে 4 pi r স্কয়ার dr প্লাস 4 pi r dr স্কয়ার প্লাস dr। এখন dr খুব স্মল, তাই dr স্কয়ার dr কিউব এগুলো সব নেগলেক্ট করে দেব, এগুলো নেগলিজিবল। সো এটা দাঁড়িয়ে যাবে 4 pi r স্কয়ার dr। তো ভলিউমটা পেয়ে গেলাম, ভলিউম ইজ ইকুয়াল টু এই অংশটার ভলিউম, যে অংশটায় আমরা ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি খুঁজছি। তো probability is equal to psi square into volume, so ওই রেডিয়াল প্রবাবিলিটি ক্যালকুলেট করে আসবে probability is equal to volume into psi square। ভলিউমটা হচ্ছে 4 pi, এখানে r স্কয়ারটা লেখা হয়, r স্কয়ার dr psi square, and you got your answer, first option 4 pi r square dr psi square।
I think you got it. রিক্যাপ করে নাও। এইভাবে আমি 11 এর সিলেবাসটা কোশ্চেনগুলো কিছু পড়াবো। Which of the following should be the possible subsets of n plus L7? Very good, n plus L7 এটা হতে হবে। S আমরা জানি S সাবঅরবিটের ক্ষেত্রে L ভ্যালু 0, P এর ক্ষেত্রে 1, G এর ক্ষেত্রে 2, F এর ক্ষেত্রে 3। So 7 plus 0 7, 6 plus 1 7, 5 plus 2 7, 4 plus 3 7. So clear? Very simple question this one was. Question number 9. The orbital diagram in which above principle is violated. Above principle violated হয়েছে মানে লোয়ার এনার্জি above principle কি বলেছে লোয়ার এনার্জি লেভেল থেকে ইলেকট্রন গুলো ফিল আপ হয়ে লোয়ার এনার্জি লেভেলের অরবিট সাবঅরবিট গুলো ফিল আপ হয়ে হায়ার এনার্জি অরবিটালের দিকে বা সাবঅরবিটের দিকে যায়। এখন 2s আর 2p 2s এর এনার্জি 2p এর থেকে কম, তাহলে 2s টা আগে ফিল আপ হবে তারপর 2p তে যাবে। তো এই ক্ষেত্রে ঠিকই আছে, কিন্তু এখানে আপার প্রিন্সিপাল মেইনটেইন হলো আমি বলে রাখি তোমাদেরকে এখানে কিন্তু হুন্ডের রুল ভায়োলেটেড হয়েছে। হুন্ডস রুল হ্যাজ বিন ভায়োলেটেড, কারণ এখানে অরবিটাল যতক্ষণ না সবকটা অরবিটাল ফিল আপ হচ্ছে প্যারালাল স্পিডে ততক্ষণ স্পিন পেয়ার হবে না। সো এটাতে above principle maintain হয়েছে কিন্তু Bohr's rule of maximum spin multiplicity violated. B এর অপশন দেয় 2s এ দুটো ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে, একটা আছে কিন্তু সেটা ভর্তি না করে 2p তে ইলেকট্রন চলে গেছে। সো দুইটা অ্যানসার হবে যেখানে above principle is violated। থার্ড অপশন দেখো, থার্ড অপশনে ঠিকঠাক আছে, ফোর্থ অপশন ঠিকঠাক আছে, কোনো কিছু ভায়োলেট হয়নি। আশা করি বোঝা গেছে। কোশ্চেন নাম্বার 8, ডাউট হলেই কমেন্ট বক্সে লেখো। 9 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 10, how many of the following ions have the same magnetic moment? ম্যাগনেটিক মুভমেন্ট কার জন্য হয়? ইলেকট্রনের স্পিনের জন্য। ইলেকট্রন গুলো যদি আনপেয়ার থাকে তবে ম্যাগনেটিক মুভমেন্টটা আমরা ক্যালকুলেট করতে পারবো। তার মানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইজ এ গ্রেট ফ্যাক্টর। আমাদের কি মাথায় রাখতে হবে? নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস। Number of unpaired electrons. Mu spin onlyটা কত বেরোবে আমাদের? root over n into n plus 2 bm. bm means Bohr magnetism, তোমরা দিন জানো। Ab2+ এর ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশনটা আসবে argon core 3d6 4s0। 3d6 মানে চারটে আনপেয়ার্ড ইলেকট্রন। Mn2+ এটার ইলেকট্রনিক কনফিগারেশন হবে argon core 3d5 4s0, পাঁচটা আনপেয়ার্ড ইলেকট্রন। Chromium 2+ argon core
3d4 4s0 চারটে আনপ্যারাল ইলেকট্রন ni2 প্লাস 28 ইলেকট্রন ni2 প্লাস হলে তার দুটো ইলেকট্রন কমে যাচ্ছে আউটারমোস্ট শেল থেকে ni2 প্লাস এর ক্ষেত্রে এটা হচ্ছে কত হচ্ছে বলো শুধু আমি বলে যাব 3d8 4s0 আর যদি হয় আমি একটু দেখি 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 দুটো তাহলে ম্যাগনেটিক মোমেন্ট আমাকে ক্যালকুলেট করতে হবে না আমি দেখে নিচ্ছি নাম্বার অফ আনপ্যারাল ইলেকট্রন সেম হলেই স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টটা সেম হবে তাহলে দুটো স্পিসিসের ক্ষেত্রে হচ্ছে অ্যানসার ইজ 2 very simple question এগুলো মুখে করে ফেলতে হবে at moderate pressure the van der Waals equation is written as P plus E by V square into V is equal to RT van der Waals equationটা এইভাবে লেখা হয় তাহলে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা কি হবে এর ক্ষেত্রে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে এখন আমরা জানি কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা কি z ফর 1 মোল অফ গ্যাস এই ইকুয়েশনটা 1 মোল এর ক্ষেত্রে দেওয়া আছে কোথাও এর নেই এখানে z is equal to pv by rt তাই তো z is equal to what pv by rt বুঝছো তো আমি তো বুঝতে পারছি না তোমরা বুঝছো কিনা আমি কি করে বুঝবো কমেন্টে বলো তাহলে এখানে কি আসবে p প্লাস আমি v দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম পরের স্টেপটা আমাদের তো ফটাফট করতে হবে pv প্লাস a বাই v is equal to rt এবার rt দিয়ে ডিভাইড করে দাও বোথ সাইড pv by rt plus a by rtv is equal to 1 pv by rt is equal to 1 z 1 minus a by rt এটা হবে z এর মান তার মানে ফার্স্ট অপশনটাই হচ্ছে লিখে নাও আমি ওয়েট করছি মন দিয়ে করো ক্লাসটা পুরো ক্লাসটা মন দিয়ে করো যে কটা কোশ্চেন করাচ্ছি সব কটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ফিজিক্যাল কেমিস্ট্রি প্রায় সব কটা চ্যাপ্টার থেকে আমি এই কোশ্চেনগুলো কালেক্ট করে করাচ্ছি আবার একটা সেশন করাবো যেখানে ইনঅর্গানিকটা পুরোটা থাকবে আর একটা সেশন করাবো যেখানে পুরো T11 এর অর্গানিকটা থাকবে আর একটা সেশন করাবো যেখানে সব রকম থাকবে এইভাবে চলবে ও একটা গ্রাফ দিয়েছি distribution of molecules with velocity is represented by the curve এটা আমরা জানি Boltzmann distribution curve এখানে কি বলা আছে এখানে একটা ডটেড লাইন দেওয়া আছে velocity corresponding to point A এই পয়েন্টের রিলেটেড যে ভেলোসিটি মানে এই পয়েন্টটা এই ভেলোসিটিটা কি বলা হয় এখন এটা কি বলা হয় দেখা যাক এই পয়েন্টে নাম্বার অফ মলিকিউল ম্যাক্সিমাম
তার মানে যে স্যাম্পল অফ গ্যাস মলিকুলের যে স্যাম্পলটার কথা বলা হচ্ছে সেই স্যাম্পলটার বেশিরভাগ মলিকুল এই ভেলোসিটিতে চলছে, সেটাকে কি বলা হয়? সি, মোস্ট প্রবাবল। and most probable velocity equation কি root over 2RT by molecular mass of the gas molecules. So the answer is 2RT by m. MW means molecular mass, molecular weight লেখা আছে। Got it? এখানে কিন্তু সিএমপি, সি অ্যাভারেজ আর সিআরএমএস এর মধ্যে রিলেশনটা মাথায় রাখবে, কোনটা বড়, মানে এদের এদের ইনক্রিজিং অর্ডার বা ডিক্রিজিং অর্ডারটা মাথায় রাখার চেষ্টা করুন। নেক্সট কোয়েশ্চেন, সরি, দুটো ইকুয়েশন দেওয়া আছে, দুটোতেই CH4 তৈরি হয়েছে। C ডায়মন্ড প্লাস 2H2 থেকে CH4। C আই থিঙ্ক এটা আমি এটা দেখে এই জন্য ভাবছিলাম এটা গ্রাফাইট দেওয়ার কথা, সি গ্যাস না করে গ্রাফাইট দেওয়ার কথা। যাই হোক, প্লাস 4H থেকে CH4। এটার ক্ষেত্রে যদি গ্রাফাইট হয়, সেটা ধরে নিয়ে আমি ভাবছি, এটার এনথালপি ডেল্টা H2। এখানে জানতে চাওয়া হয়েছে কোনটা বেশি কম, মানে এদের মধ্যে রিলেশন ডেল্টা H1 আর ডেল্টা H2 এর মধ্যে। আচ্ছা, ডেল্টা H1 মানে কি হবে? ডেল্টা H ফরমেশন অফ, এটা যদি স্ট্যান্ডার্ড হয়, অবশ্যই স্ট্যান্ডার্ড বলে দিতে হবে, না হলে এটা ক্যালকুলেট করা যাবে না। কারণ স্ট্যান্ডার্ড ফরমেশন এনথালপি অফ H2 is 0. Standard formation enthalpy of graphite is also 0. এটা যেন মাথায় থাকে। তাহলে ডেল্টা H1 is equal to delta H0F of methane minus 2 delta H0F of H2 minus delta H0F of diamond। একই রকম ভাবে ডেল্টা H2 টা আমরা কি লিখতে পারি? delta H0F of methane, same value, minus 4 delta H0F of hydrogen minus delta H0F of graphite, carbon graphite। এখন এই দুটো ভ্যালু সেম, এই দুটো ভ্যালু সেম, দুটোই CH4। এটা 0, এটা 0 কেন? হাইড্রোজেন গ্যাসিয়াস, নরমাল স্টেটে হাইড্রোজেন গ্যাসিয়াস আকারে থাকে, ফলে এই ভ্যালুটা 0। এটা একটা ভ্যালু থাকবে। ডায়মন্ড ইজ নট, ডায়মন্ডের ফরমেশন এনথালপি 0 নয়, is not considered as most stable allotrope of carbon। কার্বনের মোর স্টেবল, থার্মোডাইনামিক স্টেবল অ্যালোট্রোপ ধরা হয় গ্রাফাইট। এখানে এই গ্রাফাইটেরটা 0।
তাহলে এখানে দুটো ব্যাপার হচ্ছে, কিন্তু এই ভ্যালুটা অনেকটা বেশি হবে। 4 মোলস অফ হাইড্রোজেন অ্যাটমের কথা বলা হচ্ছে, আর এখানে 2 মোলস অফ হাইড্রোজেন, যেটা 0। ফলে এই ভ্যালুটা যখন ডেল্টা এইচ অফ CH4 থেকে মাইনাস হবে, তখন এটা ভ্যালুটা কমে যাবে। ফলে ডেল্টা এইচ 1 হয়ে যাবে গ্রেটার দ্যান ডেল্টা এইচ 2। জাস্ট এইভাবে কম্পেয়ার করতে হবে। ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু ছেলেদের কাছে খুব একটা অ্যাকসেপ্টেবল হয় না এই ধরনের কোশ্চেনগুলো। সো বি ভেরি মাচ কশাস অ্যাবাউট দিস কোশ্চেনস। ভালোভাবে পড়বে, অ্যান্সার করবে, ঠিক পারবে। সাইকোলজিক্যাল ট্র্যাপ এই কোশ্চেনগুলো, সমস্যায় ফেলে দেয়, দেখে মনে হয় পারবো না এরকম কোশ্চেন। কনসেপ্ট ক্লিয়ার থাকলে পারবে না এটা হতে পারে না। থার্মোডাইনামিক্স অ্যাকচুয়ালি থার্মোকেমিস্ট্রির কোশ্চেন। Products of combustion of an aliphatic thiol। আচ্ছা, অ্যালিফ্যাটিক অ্যালকোহল মানে হলো ROH। অ্যালিফ্যাটিক থাইল মানে হলো RSH। আর এর মধ্যে কি থাকে? কার্বন আর হাইড্রোজেন। তাহলে এখানে কি আছে? কার্বন, হাইড্রোজেন, সালফার। এখানে কি আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এটার কম্বাসশন করলে কি কি হয়? CO2 আর H2O হয়। এটার কম্বাসশন করলে কি হয়? CO2 হয়, H2O হয়, SO2 হয়। ভেরি সিম্পল। যে এলিমেন্ট গুলো থাকবে তাদের অক্সাইড হবে। সো কোন অপশনটা হচ্ছে? বলো বলো, আমি বলার আগে বলে ফেলতে হবে তো। কেউ তো বললো না, বলো। পরে কোশ্চেনের অ্যান্সার আমি বলার আগে বলো। বাবা, আবার কি এরকম একটা কোশ্চেন দিয়েছে? আচ্ছা, দিয়েছে তো দিয়েছে, দেখা যাক। 2AB4 reversible sign A2 plus 4B2 with a degree of dissociation alpha। AB4 এর degree of dissociation alpha which is small compared to unit। মানে আলফা ইজ ভেরি ভেরি লেস দ্যান 1। মানে অ্যাপ্রক্সিমেশনের জন্য বলছে, এটা কি আর বুঝতে অসুবিধা আছে? দ্য এক্সপ্রেশন ফর কেপি in terms of alpha and total pressure P। টোটাল প্রেসার আর আলফার টার্মসে কেপিটাকে আমাকে ইভ্যালুয়েট করতে হবে। কি করে করব দেখা যাক। দেখা যাক। 2AB4 AB4 plus 4B2 AB2 A2 plus 4B2 2AB4 সবটাই গ্যাসিয়াস। A2 plus 4B2 সব গ্যাসিয়াস। এটা যদি ইনিশিয়ালি 2 মোলস 0 0 ইনিশিয়ালি at T is equal to 0, এটা at equilibrium 2 এর আলফা টাইমস বাড়বে 2 minus 2 আলফা। 2 মোল ইনিশিয়ালি ছিল, তার আলফা টাইমস ভাঙছে, তার মানে 2 আলফা ভাঙছে। 2 আলফা ডিসোসিয়েশন হচ্ছে, পড়ে থাকছে কত? 2 minus 2 আলফা। সো এটা 2 মোল থেকে 1 মোল হয়, 2 আলফা মোল থেকে আলফা মোল হবে। 2 আলফা 2 মোলস থেকে 4 মোলস হয়, তাহলে 2 আলফা মোল থেকে 4 আলফা মোলস হবে। টোটাল মোল কত হবে? টু প্লাস 3 আলফা, রাইট? মাইনাস 2 আলফা 5 আলফা 3, রাইট? তাহলে মোল ফ্র্যাকশন কত হবে? 2 minus 2 alpha by 2 plus 3 alpha, alpha by
2 plus 3 alpha 4 alpha by 2 plus 3 alpha। এটাকে যদি টোটাল প্রেসার দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে মোল ফ্র্যাকশনটা হয়ে যাবে পার্শিয়াল প্রেসার। ওকে, তাহলে কেপিটা কি আসবে? P of B2 to the power 4 by P of A2 by P of AB4 to the power 2। এবার এগুলো বসাবো, সরি এখানে ক্যালকুলেশনটাকে আমাকে অ্যাপ্রক্সিমেশনটা করে নিতে হবে, করে নিলেই যেমন এখানে আমি একটু হেল্প করে দিচ্ছি তোমাদেরকে 2 minus 2 alpha থেকে 2 আলফাটাকে আমরা ইগনোর করে যাব, 2 plus 3 alpha থেকে 3 আলফাটাকে নেগলেক্ট করব, 3 আলফা নেগলেক্ট করব, তাহলে অ্যাকচুয়াল ভ্যালুটা চলে আসবে। আমি এখানে যদি এটাকে অ্যাপ্লাই করি তাহলে P of B2 আসছে 2P 2 alpha P, 2 এখানে চলে যাচ্ছে, এটা মিনিমাইজ করার পর 2 alpha P whole to the power 4, এটা হলো B2। আচ্ছা সরি আমি কোথাও ভুল লিখেছি, সরি, হ্যাঁ এটা P of A2 আসবে, এটা থাকবে না। P of, তাহলে P of B2 টা লিখলাম, P of A2 টা কত? আলফা বাই 2, আলফা বাই 2, 3 আলফাটাকে নেগলেক্ট করেছি, আলফা বাই 2 বাই এটার স্কয়ার, মানে এটা কত আসছে 1 পি স্কয়ার। তো আলটিমেটলি ভ্যালুটা হলো 2 টু দি পাওয়ার 4 আর নিচে 2 আছে মানে 2 টু দি পাওয়ার কিউব 8, আলফা টু দি পাওয়ার 5, এটা p টু দি পাওয়ার 4 p টু দি পাওয়ার 2, kp is equal to হলো এটা। এখানে তো অপশন নেই, নান অফ দিস হবে কি? আমি কি কোথাও ভুল করলাম? আলফা টু দি পাওয়ার 5 বাই p টু দি পাওয়ার 2। ও আচ্ছা, আমি একটা p বসাইনি এখানে, এখানে একটা p বসাইনি, এটা শুধু আলফা বাই 2, এখানে p হবে একটা, তাহলে p টু দি পাওয়ার এখানে 4 5 কিউব, এটা 3 আসছে, হ্যাঁ 8 alpha to the power 5 p to the power 3, c এরটা কারেক্ট আছে। I think you got it। ক্যালকুলেশনটা যদি কেউ বুঝতে অসুবিধা হয় একটু করে নাও, আমি এটাকে জুম আউট করে দিলাম একটু, বুঝো ভালো করে, অসুবিধা হলে বলো আমাকে। ওকে, পরের কোশ্চেন চলে যাই। At certain temperature 50% HI is dissociated into H2 and I2, the equilibrium constant is, আমি ধরে নিচ্ছি ইনিশিয়ালি HI
এটা হলো ব্যালেন্স ইকুয়েশন। আমি ইনিশিয়ালি ধরলাম 1 মোল, এটা 0 মোল 0 মোল at t is equal to 0, যখনই ইকুয়েশনটা যখন রিঅ্যাকশনটা শুরু হয়, তাহলে at ইকুইলিব্রিয়াম কি হবে 50% মানে 1 মাইনাস 1 এর 50% মানে 0.5। এখন দেখো ইকুয়েশনটা দেখে, এটাই সবাই ভুল করে ফেলে। 2 মোল থেকে হাইড্রোজেন 1 মোল প্রোডিউস হচ্ছে, আয়োডিনও 1 মোল প্রোডিউস হচ্ছে, তাহলে এখানে ডিসোসিয়েট হচ্ছে 0.5 মোল। 0.5 মোল থেকে প্রোডিউস হবে কত, তার হাফ মানে 0.5 বাই 2 মানে 0.25, এটাও 0.25। ভেরি সিম্পল, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট k ইকুয়ালস টু আসবে H2 into I2 by HI square। আমি কন্টেনারের ভলিউম যদি 1 লিটার ধরে নিয়ে করি, তাহলে এটা করার কোনো ব্যাপার নয় আমাদের কাছে। তাহলে এটা হবে 0.25 into 0.25 by 0.5 এর স্কয়ার, মানে 0.25 আসছে, অ্যানসার আসছে 0.25, which is less than 1। তার মানে বুঝতেই পারছো রিঅ্যাকশনটা ফরওয়ার্ডে স্পন্টেনিয়াস হবে না। কি এর ভ্যালু যদি 1 এর থেকে কম হয়, তাহলে ওটা স্পন্টেনিয়াস হয় না, ফরওয়ার্ড ডিরেকশন। বুঝা গেছে? Let us move to the next part. Next question. Phenolphthalein does not act as an indicator for the titration between। আচ্ছা, phenolphthalein যে রেঞ্জে কাজ করে সেটা একটা স্ট্রং বেসের রেঞ্জে phenolphthalein ইন্ডিকেটর হিসেবে কাজ করে। phenolphthalein ইন্ডিকেটর হিসেবে সেই রেঞ্জে কাজ করে যখন pH-টা সাথে বেশ খানিকটা উপরে হয়। তার মানে ওখানে টাইট্রেশন হয়ে যাওয়ার পর ওটা বেসিক থাকতে হবে। কিন্তু আমি যদি দেখি এখানে HCl আর NH4 হচ্ছে, এটা রিঅ্যাক্ট করে স্ট্রং অ্যাসিড হয়ে আছে, উইক বেস, তাহলে pH-টা বেসের দিকে থাকবে না, স্ট্রং বেস মানে হায়ার লেভেলে থাকবে না। এটা স্ট্রং বেস স্ট্রং অ্যাসিড, এটা স্ট্রং বেস স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস উইক অ্যাসিড, মানে সবগুলো হায়ার লেভেলে থাকতে পারে যদি আমরা স্ট্রং বেস ইউজ করি। যদি স্ট্রং বেসকে আমি যদি বুরেট থেকে ইউজ করি, ইজিলি আমি সেটাকে দেখতে পাবো যে এটা pH-টা হায়ার লেভেলে নিয়ে যেতে পারছে। মানে আমি তো ধরো HCl নিয়েছি, বুরেট থেকে আমি CaOH এর হোল টু মানে ক্যালসিয়াম হাইড্রক্সাইড অ্যাড করছি। টাইট্রেশনটা যেই হয়ে গেল, যেই নিউক্লিয়েশন পয়েন্টে পৌঁছে গেল, তারপরে ওরা বেশি যদি বাড়াবে, pH-টা 7 এর উপরে দিয়ে উপরে দিয়ে যাবে একটু করে, ফলে pH-টা 7 এর উপরে থাকতে বাধ্য। তুমি স্ট্রং বেস ইউজ করো, স্ট্রং বেসের সাথে উইক অ্যাসিড ইউজ করো, আর স্ট্রং অ্যাসিড ইউজ করো, pH-টা 7 এর উপর দিকে নিয়ে যাবে। কিন্তু যদি বেসটা উইক হয়ে যায়, অ্যাসিডটা স্ট্রং হয়ে যায়, then there is no possibility। Got it? বেসটা তো উইক, pH-টা 7 এর উপরে নিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এটা কনসেপচুয়াল কোশ্চেন। এখানে আমি বলবো বিভিন্ন ফেনোলফথ্যালিন, মিথাইল ব্লু, মিথাইল রেড এদের রিঅ্যাকশন করার যে রেঞ্জটা,
সেই রেঞ্জটা মাথায় রাখবে আশা করি। ওকে, কোন রেঞ্জে ওরা এন্ড পয়েন্টটাকে দেয় সেটা মাথায় রাখবে। A certain buffer solution contains equal concentration of x minus and hx. x minus and hx, আমি যদি HCl নিয়ে কাজ করি, সাপোজ HCl, আচ্ছা উইক অ্যাসিড, তো আমি উইক অ্যাসিড একটা নিলাম, অ্যাসিডিক অ্যাসিড, CH3COOH, তার সল্টটা নিলাম CH3COON। তাহলে বুঝতেই পারছো এই যে CH3COON এটা হচ্ছে অ্যাসিডের অ্যানায়নটা, that means it is acting as a salt and this is the acid, right? So this is an example of acid buffer. তো Kb এর ভ্যালু দেওয়া আছে 10 টু দি পাওয়ার -10, তাহলে pKb এর ভ্যালু কত হবে? 10, that means pKa ভ্যালু হবে কত? 14 minus 10 is equal to 4. হেন্ডারসন ইকুয়েশন কি হবে? pH is equal to pKa plus log concentration of salt, Henderson equation, by acid. That is pH is equal to pKa means 4 plus log concentration কত দেয়া আছে? ইকুয়াল কনসেন্ট্রেশন, মানে এটা 1 আসবে, log 1 0, তাহলে pH আসবে 4। তাহলে এই বাফার সলিউশনটা pH আসবে 4। গট ইট? বাফারের ক্যাপাসিটি পড়বে এখান থেকে, মানে যখনই কোনো কোশ্চেন করবে তখনই সঙ্গে সঙ্গে রিলেটেড যা যা আছে, বাফার ক্যাপাসিটি, বাফারের সামান্য বাইরে থেকে অ্যাসিড ইউজ করলে pH চেঞ্জ হতে দেয় না, ঠিক আছে, কিন্তু খুব সামান্য চেঞ্জ হয়, সেই চেঞ্জটার জন্য কি ফর্মুলা কাজে লাগবে এগুলো সব আলোচনা করা উচিত, এগুলো সব দেখে নেওয়া উচিত, এগুলো আমরা পরপর আলোচনা করে যাব, সো এগুলো খেয়াল রাখা উচিত। কোশ্চেন নাম্বার 9, সলিউবিলিটি দেওয়া আছে, খুব ডেঞ্জারাস কোশ্চেন আছে ছেলেদের কাছে। AgCl এর সলিউবিলিটি ইন H2O 0.1 m CaCl2, 0.01 m NaCl, 0.05 m AgNO3। এদের সলিউবিলিটি যদি দেওয়া থাকে S1 S2 S3 তাহলে S4, তাহলে এদের মধ্যে রিলেশনশিপটা কি হবে? AgCl একটা স্পেয়ারিংলি সলিউবল সল্ট, খুব একটা ভালো ডিসলভ করে না, স্পেয়ারিংলি সলিউবল সল্ট। ওটা যখন ডিসলভ করবে তখন কমন আয়নটা ওকে ডিসলভ হতে বাধা দেবে। এখানে কমন আয়ন কি? Cl মাইনাস, তাহলে Cl মাইনাস 0.01 তার কনসেন্ট্রেশন, 0.01 যদি কনসেন্ট্রেশন হয়, 2 মোল তৈরি হচ্ছে, তাহলে 0.02 হয়ে যাবে, ডাবল হবে Cl মাইনাস। AgNO3 এখানে, তাহলে এটা 0.05 ই থাকবে, 1 মোল থেকে 1 মোল তৈরি হয়, Ag প্লাস NO3 মাইনাস। আচ্ছা এখানে কত? CaCl, সরি এখানটা 0.02, CaCl 0.01 আছে, NaCl এর 0.01 ই থাকবে, 1 মোল থেকে 1 মোল তৈরি হয়, Ag প্লাস Cl মাইনাস, NaCl ভেঙে গিয়ে 1 মোল থেকে 1 মোল Cl মাইনাস তৈরি করে, তাহলে কনসেন্ট্রেশন এটাই থাকবে। আর H2O তো কোনো কমন আয়ন নেই, তাহলে সবচেয়ে বেশি সলিউবিলিটি বা বেশি হবে, সবচেয়ে বেশি সলিউবিলিটি হবে H2O তে, তার মানে S1 টা সবচেয়ে বেশি হবে।
এই সমানটা সবচেয়ে বেশি, তিনটে অপশনে আছে, তাহলে ডি হচ্ছে না, ডিটা রুল আউট হয়ে গেল। আর সব থেকে কম হবে 0.05, তারপর 0.02, তারপর 0.01, তার মানে 0.05 মানে S4, সবচেয়ে কম হবে S4, সবেরই সব থেকে কম দেওয়া আছে S4, ঠিক আছে। S2 S3 সেম হবে না, কারণ দুটো সেম নেই, তাহলে ডি রুল আউট হয়ে গেল। তাহলে S1 সবচেয়ে বেশি পেলাম, S4 সবচেয়ে কম পেলাম। আমি যেটা বলছি আবার শোনো ভালো করে, H2 তে কমন আয়ন নেই বলে সলিবিলিটি সবচেয়ে বেশি, S1 সবচেয়ে বেশি, আর সবথেকে বেশি কমন আয়নটার কনসেন্ট্রেশন সবথেকে বেশি Ag প্লাসে, তাই ওটার সবথেকে সলিবিলিটি কম S4। 0.02 আর 0.01 এর মধ্যে 0.02 এর কমন আয়নটা বেশি, CaCl2, তাহলে CaCl2 S4 এর পর সবথেকে কম হবে, মানে S2, তাহলে C is the correct option। খুব ভালো করে বোঝো, অসুবিধা হলে কমেন্ট করো, আমি অ্যানসার দেবো এখনই। Last question. A solution of CF2 is found to contain 4 into 10 to the minus 4 molar A minus. A minus ion power is 4 into 10 to the minus 4 molar. Concentration of A minus. Kc of CF. Actually, CF2 sparingly soluble. তাহলে Ca2 plus 2F minus, আমি যদি এদের কনসেন্ট্রেশন এটা যদি S ধরি, এটা 2S হবে, তাহলে এখানে দেওয়া আছে 2S = 4 into 10 to the power minus 4, that is S = 2 into 10 to the power minus 4। এটা বলা আছে। KSP ভ্যালুটা কত আসবে? KSP মানে হলো এটা 4S to the power 3, that is KSP আসবে 4 into 2 into 10 to the power minus 4 to the power 3, (32 into 10 to the power minus 8). 2 to the power 3 মানে 8, আর 8 into 4 মানে 32, 10 to the minus 12, 4 minus 4 to the power 3 মানে minus 12, 32 into 10 to the minus 12। তো এটাকে যদি আমি একটুখানি ডেসিমালটা চেঞ্জ করি, যেহেতু আমি দেখছি কোনো অপশনই মিলছে না, 3.2 একটা আছে, করে দেখি 3.2 into 10 to the power minus 11। এইটা মানে আমরা সলিবিলিটি প্রোডাক্টের অঙ্ক করতে পারি, কিন্তু কনসেন্ট্রেশনটা একটু অন্যভাবে দেওয়া আছে। ডাইরেক্ট কনসেন্ট্রেশন দিলে আমরা ফর্মুলায় বসিয়ে দিই। আমাকে বলেছে ফ্লুরাইড পাওয়া গেছে এতটা, তো ফ্লুরাইড তো পাওয়া যাচ্ছে 2S, অ্যাকচুয়াল এসটা কত, এইভাবে ঘুরিয়ে দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ।